পুরো গোল গোল ঘুরিয়ে দিয়ে শটাং দিল্লিতে চলে গেলেন। সিঙ্গুরের টাটাকে ফেরানো নিয়ে চুপ রইলেন মোদি। কিন্তু মোদির ভাষণে টাটা নামোচ্চারণ পর্যন্ত শোনা গেল না। কেন? নির্বাচন কমিশন চাইছেটা কি? নির্বাচন কমিশনের মাথায় ঘুরছেটা কি? তাহলে ভারতবর্ষের নাগরিকটাকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ কোন পথে এগোচ্ছে? সারা দেশ কি হচ্ছে দেশ জুড়ে? নেতাজি সুভাষচন্দ্র বসু প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। কোন পথে এগোচ্ছে রাষ্ট্র? এসআইআর নোটিশ পেয়ে কমিশনকে তোপ দাগলেন চন্দ্র বসু। আর প্রধানমন্ত্রী রাজনীতির একেবারে দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। ব্যান্ডেল থেকে শিয়ালদা, লালগোলা থেকে ধর্মতলা, হাওড়া হয়ে একেবারে সিঙ্গুর, পুরো গোল গোল ঘুরিয়ে দিয়ে শটাং দিল্লিতে চলে গেলেন। কোথায় হবে শিল্প? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হাতে পায়ে ধরার কথা বলেও সিঙ্গুরের টাটাকে ফেরানো নিয়ে চুপ রইলেন মোদি। আশাহত স্থানীয় বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ। রাজ্যে বিজেপির ক্ষমতায় এলে হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনার কথা বলেছিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই আশ্বাস দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারও। কিন্তু সিঙ্গুরের সভায় টাটাদের ফিরিয়ে আনার ব্যাপারে কার্যত চুপ রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরে বলি হচ্ছেটা কি? ভোটমুখী রাজ্যে জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরে দাঁড়িয়ে মোদী শিল্পায়ন নিয়ে কি বার্তা দেন তা নিয়েই জনমানসের আগ্রহ ছিল চোখে পড়ার মতন। সিঙ্গুরের সেই 1000 একর জমির মধ্যে চাষযোগ্য নয় এমন অংশে শিল্প স্থাপনের দাবি তুলেছিল সিঙ্গুরে বন্দা জমি পুনর্ব্যবহার কমিটিও। শুভেন্দু অধিকারী এবং সুকান্তের মতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সুরে সুরে সুর মিলিয়েছিল স্থানীয় বিজেপি কর্মীরা। সিঙ্গুর নিয়ে সদার্থক বার্তা দেন মোদি। কিন্তু প্রধানমন্ত্রী সবার আগে সে কথাও বলেছিলেন বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, আশা করছি প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে কোনো ইতিবাচক শোনাবেন। কিন্তু মোদির ভাষণে টাটা নামোচ্চারণ পর্যন্ত শোনা গেল না। কেন? মোদি শিল্পায়ন নিয়ে কথা তো বললেন না, কিন্তু টাটাকে আবার এই সিঙ্গুরে ডেকে এনে শিল্পায়নের আশ্বাস দিতে দেখা গেল না তাকে। যে সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে তাপসী মালিককে খুন হতে হয়েছিল, সেই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যেও শিল্প আসবে, সাধারণ মানুষ চাকরি পাবেন, কিন্তু তার আগে বিজেপিকে ক্ষমতায় আনা জরুরি। কারণ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে তা শিল্পায়নে সম্ভব নয় বলেও সরাসরি বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতা, দেশের প্রধানমন্ত্রী। তার কথায় এ রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক হলে তবে বিনিয়োগ আসবে। কিন্তু এখানে মাফিয়া রাজ ছাড়া আর কিছুই নেই। এখানে সব কিছুতেই সিন্ডিকেট ট্যাক্স বসিয়ে রাখা হয়েছে। এই সিন্ডিকেট ট্যাক্স এবং মাফিয়াদের বিজেপি একমাত্র শেষ করবে, এটাই নাকি মোদির গ্যারেন্টি। কিন্তু নির্দিষ্ট করে সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে কিছুই বলতে শোনা যায়নি তার গলায়। তা নিয়ে খানিকটা আশাহত হয়েছেন বিজেপি কর্মীরা, কিন্তু বিরাট অঙ্কের মানুষ সম্পূর্ণ আশাহত। তারা বলছেন, আমরা ভেবেছিলাম সিঙ্গুর নিয়ে নিশ্চয়ই কিছু বলবেন প্রধানমন্ত্রী, তার কারণ সিঙ্গুরের বহু মানুষ তাই চাইছেন। আমরাও তাদের বলেছি যে বিজেপি ক্ষমতায় এলে নিশ্চয়ই কিছু করবে, আমাদের এই মুখে কথা অবশ্যই রাখবেন। কিন্তু রাখেননি। তারা চেয়েছিলেন প্রতিশ্রুতি, সেটাও তারা পাননি। কিন্তু সেসব তো কিছুই হলো না। এবার আমরা তাদের কি জবাব দেব, এমনটাই কিন্তু স্থানীয় বিজেপি কর্মীরা এমন জানাচ্ছেন। আবার একই সঙ্গে বিজেপির হুগলি
সাংগঠনিক জেলার এক নেতা তিনি বলছেন, খানিকটা আশাহত তো বটেই। উনি টাটাকে ফেরানোর কথা বলে এখন আমাদের জমি আরো পোক্ত হতো, এ কথা ঠিকই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে উনি প্রধানমন্ত্রী, ওকে অনেক ভেবেচিন্তে কথা বলতে হয়। বিজেপির রাজ্যে ক্ষমতা এলে শিল্প হবেই, তা সাধারণ মানুষ জানেন। প্রধানমন্ত্রী যদি টাটার নাম নেন এবং পরে যদি টাটা না আসতে চান, তাহলে প্রধানমন্ত্রী এবং দলের ভাবমূর্তি একেবারেই ভালো হবে না। শিল্প তো হবেই, টাটা গোষ্ঠীর পরিবর্তে অনেক অনেক গোষ্ঠী রয়েছে, তারাই শিল্প করতে পারে। মানুষের যাতে ভালো হয়, বিজেপি তাই করতে চায়। সত্যি কি তাই করতে চায়? মুর্শিদাবাদ পাশেই হচ্ছে বেলডাঙ্গা, এবং তার পাশেই আমরা দেখেছি মালদাতে গিয়েছেন, এক টুকরো কথা তিনি খরচ করেননি যেখানে বেলডাঙ্গা উত্তপ্ত রয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বহরমপুর থেকে বিজেপির ডামি হচ্ছে অধীর চৌধুরী এবং নয়া এজেন্ট হচ্ছে হুমায়ুন কবির। রাজ্য রাজনীতিতে যেখানে মুর্শিদাবাদ, সেখানে 22 আসনের মধ্যে 20টি জয়। 2021 সালে বঙ্গে তৃণমূলের বিরাট সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিল এই নবাবের জেলা মুর্শিদাবাদ। যে মুর্শিদাবাদ একটা সময় পরিচিত ছিল কংগ্রেসের গড় হিসাবে, সেই গড়ের শেষ প্রহরী অধীর চৌধুরীকেও 2024 লোকসভা নির্বাচনে হারিয়েছিল তৃণমূল। 26 বিধানসভা নির্বাচনের আগে সেই অধীরের কর্মভূমি বহরমপুরে দাঁড়িয়ে ফের তাকে আক্রমণ করেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলতে ছাড়েননি যে এই অধীর চৌধুরী আসলে বিজেপির ডামি প্রার্থী। বহরমপুর রোডে তিনি শো করেছিলেন, রোড শো, এবং শুরু থেকেই অধীরকে হারানোর জন্য মুর্শিদাবাদবাসীকে, বহরমপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন প্রথমেই বহরমপুরবাসীকে ধন্যবাদ 2024-এ বিজেপির ডামি প্রার্থীকে এখান থেকে হারানোর জন্য, তাকে প্রাক্তন করে দেওয়ার জন্য। যে অধীর বিজেপির এজেন্ট সেটা প্রমাণ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তি। কোথাও কোনো মঞ্চ থেকেই কোনোভাবে বিজেপিকে আক্রমণ করেন না তিনি। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক আরও বলছেন, দুবেলা সাংবাদিক বৈঠক করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ ছাড়া আর তিনি কিছুই করেন না। আজ গরম লাগলে, বৃষ্টি পড়লে সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করা হয়। এটা অধীর চৌধুরী নয়, সমগ্র বিজেপির নেতাকর্মীরা ঠিক একই কথা বলে। একাই অধীর নয়, সার্বিকভাবে কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যে শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, কংগ্রেস শাসিত কর্ণাটক, তেলেঙ্গানাতেও আক্রান্ত হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকরা, অথচ এই নিয়ে সরকারের সাহায্য চাইলে তারা সাহায্য করেনি। আসলে 2021-এ বিধানসভায় শূন্য হয়ে গেলেও মালদা এবং মুর্শিদাবাদে এখনো বেশ প্রভাবশালী শক্তি হচ্ছে কংগ্রেস। মৌসম নূরের যোগদানের পর হাত শিবিরে মালদা এবং মুর্শিদাবাদ দুই জেলাতেই চাঙ্গা হয়েছে কংগ্রেস। সংখ্যালঘু ভোট যদি কংগ্রেসে ফেরে তাহলে ভোট কাটাকাটির অঙ্কে আখের লাভ হবে বিজেপিরই, এবং সেই অঙ্ক জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই তিনি অধীরকে বিজেপির এজেন্ট প্রতিপন্ন করার চেষ্টা করলেন। কারণ এই মুহূর্তে সমগ্র রাজ্য জুড়ে একটা রে পরিস্থিতি হয়ে এসছে, একটা রে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এবং সেটা নাটকীয়ভাবে তৈরি করা হচ্ছে। ভাবা যাচ্ছে না নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। একেবারে 1 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর হঠাৎই বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনো নথি নয়। একে ছেলে খেলা হচ্ছে। বহু মানুষ এসআইআরকে সমর্থন করেছিল, আমরাও এসআইআরকে সমর্থন করি, কারণ সংশোধনীর প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সেই সংশোধনীর নামে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, মানুষ একবার লাইনে দাঁড়াচ্ছে, দুবার লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু 3বার এবার বিএলওদের কাছে কোনো সঠিক কোনো ইনফরমেশন নেই
তারা আজকে বাড়িতে গিয়ে একরকম বলছে, কালকে বাড়িতে একরকম কথা বলছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, সমগ্র জেলা জুড়ে একের পর এক বিএলও তারা গণ ইস্তফা দিচ্ছে। নির্বাচন কমিশন চাইছেটা কি? নির্বাচন কমিশনের মাথায় ঘুরছেটা কি? এদিকে মুখ্যমন্ত্রী একের পর এক পত্র মোমা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও বলছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাহলে মানুষের জন্য কে বলছে? কারণ 26-এর নির্বাচনটা যে জায়গায় এসে দাঁড়াচ্ছে, তাতে করে আগামী দিনে এই জন আক্রোশ কোথায় গিয়ে পড়বে কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। বিজেপি আক্রমণ করছে রাজ্যের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসকে। বিজেপি আক্রমণ করছে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসকে। রাজ্যটা কোন পথে যাচ্ছে, দেশটা কোন পথে যাচ্ছে? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্রকে, তাকেও এসআইআর এর নোটিশ পাঠানো হচ্ছে। তাহলে ভারতবর্ষের নাগরিকটাকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আজকে বিধায়কদের, সাংসদদের, অমর্ত্য সেনকে প্রত্যেককে নোটিশ পাঠানো হচ্ছে। অভিনেতা থেকে সাধারণ মানুষ প্রত্যেককে নোটিশ পাঠানো হচ্ছে। বসু পরিবারেতেও নোটিশ পাঠানো হচ্ছে। তাহলে সারা দেশ জুড়ে যদি আমরা দেখি এসআইআর প্রক্রিয়া যে চলছে, তাহলে সারা দেশের নাগরিকটা তাহলে কে? কে এদেশের নাগরিক? আপনি, আমি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, চন্দ্র বসু, নোবেল প্রাপ্ত অমর্ত্য সেন, কারা নাগরিক? এই নাগরিক কারা? কারাই বা ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে? এই নিয়েই এখন দোলাচলে চলছে সমগ্র দেশ। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই এ বিষয়ে বিশ্লেষণ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় পত্রবোমা, এবং শুধু তাই নয়, এ রাজ্যের বিজেপি কি চাইছে এসআইআরকে নিয়ে।